আজ আমরা ওয়েদার ম্যাপের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশানে ওয়েদার ম্যাপের পার্ট 1 আর পার্ট 2 এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভারতের ক্ষেত্রে যে ওয়েদার ম্যাপ আমরা দেখতে পাই তাকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো 4 ভাগের মধ্যে 3টি পোর্শন কিন্তু বা 3টি পার্ট কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। দেখো কী কী সেগুলো আলোচনা করছি, আর তার সঙ্গে উইন্টার সিজনটা আমাদের সিলেবাসে নেই, সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। ভারতে 4 প্রকার ওয়েদার ম্যাপ দেখা যায়। প্রি মনসুন, যেটা আমরা অ্যাকচুয়ালি সামার সিজন বলবো, যেটা কিন্তু মার্চ থেকে মে পর্যন্ত। তোমরা কিন্তু এই সময়সীমাটা মনে রাখবে যে প্রি মনসুন কোন মাস থেকে কোন মাসের মধ্যে। তো প্রি মনসুন যেটা সামার সিজন, সেটা কিন্তু মার্চ থেকে মে পর্যন্ত। এরপরে কিন্তু মনসুন কিন্তু রেইনি সিজন মূলত, যেটা জুলাই থেকে আগস্ট পর্যন্ত। আর এরপরে আছে পোস্ট মনসুন কিন্তু অটম, যেটা সেপ্টেম্বর টু নভেম্বর পর্যন্ত। আর উইন্টার সিজন, যেটা আমাদের সিলেবাসে নেই, ডিসেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত। তো ভারতে কিন্তু এই 4 প্রকার ওয়েদার ম্যাপ দেখা যায়। এই ওয়েদার ম্যাপগুলোর কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আমাদের ভালোভাবে জানতে হবে। তার কারণ আছে, ক্যারেক্টারিস্টিক্স জানার কারণ হলো, তোমাদের যখন এক্সামে এই ওয়েদার ম্যাপ আসবে, এই ওয়েদার ম্যাপে তো লেখা থাকবে না যে এই ওয়েদার ম্যাপ অ্যাকচুয়ালি কোন সময়। তোমাদের ওয়েদার ম্যাপ দেখে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখেই কিন্তু নির্ধারণ করতে হবে যে প্রকৃতপক্ষে এই ওয়েদার ম্যাপগুলো কোন সিজনের, অর্থাৎ সামার মানে প্রি মনসুন, পোস্ট মনসুন, এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমরা মনে রাখলে, যদি ওয়েদার ম্যাপের ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদের সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানা থাকে, তাহলে কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশানে কোনো অসুবিধা হবে না। তো আমরা দেখে নিই আজকে প্রথমে। দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি মনসুনের ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করব। প্রি মনসুন আমরা বুঝবো কী করে? দেখবে, অধিক উষ্ণতার কারণে ভারতের স্থলভাগে বায়ুর চাপ কম থাকবে এবং উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ বলয় সৃষ্টি হবে। এই সময় কিন্তু রাজস্থান সংলগ্ন স্থানে কিন্তু নিম্নচাপ বলয় দেখা যাবে, লো প্রেশার বেল্ট দেখা যাবে। জলভাগে আইসোবারের মান বেশি হবে, অর্থাৎ হাই প্রেশার বেল্ট থাকবে। অর্থাৎ জলভাগের দিকে মানে ভারতের দক্ষিণ অংশের দিকে, বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে কিন্তু হাই প্রেশার বেল্ট থাকবে। আইসোবার লাইনগুলি অনেকটা অনিয়মিত হবে। অধিকাংশ বায়ু দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে। এই সময় কিন্তু বায়ু প্রবাহ দেখা যাবে কিন্তু দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক থেকে। পূর্ব ও পশ্চিম উপকূলে অসম উপত্যকা ও নিম্নগাঙ্গেয় সমভূমি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং অন্যত্র কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। আর এই সময় কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এই সময় কিন্তু পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়, কেরালা কর্ণাটকে অম্লবৃষ্টির প্রভাবে কিন্তু সামান্য বৃষ্টিপাত কিন্তু হয়। তো তো আমরা আরেকবার বলে দিই যে প্রি মনসুন বুঝতে গেলে আমরা বুঝবো যে প্রি মনসুনের ক্ষেত্রে উচ্চচাপ থাকবে কিন্তু জলভাগের উপরে, অর্থাৎ বঙ্গোপসাগর আরব সাগরের দিকে, আর নিম্নচাপ থাকবে কিন্তু ভারতের উত্তর পশ্চিম অংশে বা ভারতের মধ্য অংশে। এরপরে যেটা আরও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের এক্সামে প্রায় আসে, বিশেষ করে মনসুনটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যারেক্টারিস্টিক্স অফ মনসুন ওয়েদার আমরা কী করে বুঝবো? দেখো, স্থলভাগে নিম্নচাপ এবং জলভাগে উচ্চচাপ অবস্থান করবে। স্থলভাগে কিন্তু এই সময়ও নিম্নচাপ থাকবে, অর্থাৎ মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত এই সময় কিন্তু প্রবল নিম্নচাপ থাকবে। আর জলভাগের পরে কিন্তু উচ্চচাপ অবস্থান করবে। প্রেশার গ্রেডিয়েন্ট বা ঢাল বেশি থাকবে। অনেক সময় বায়ুচাপের ঢালের পার্থক্য 14 থেকে 20 মিলিবার পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ বায়ুচাপের একটি ঢালের সঙ্গে আরেকটি ঢালের পার্থক্য অনেকটাই বেশি থাকে। আর ভারতের সমগ্র আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকবে। এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারি খুব সহজে যে ভারতের আকাশ কিন্তু মনসুনে কিন্তু প্রায় মেঘাচ্ছন্ন থাকে। অধিকাংশ স্থানে বায়ু পশ্চিম, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দিক থেকে প্রবাহিত হবে। যেহেতু আমরা বলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এখানে কিন্তু আমরা বায়ুর ডিরেকশন কিন্তু আমরা দক্ষিণ পশ্চিম দিক থেকে দেখতে পাবো। কখনো কখনো মৌসুমী বায়ুর অগ্রগতি, এই যে মৌসুমী বায়ু কতটা প্রভাবিত হচ্ছে বা কতটা মৌসুমী বায়ু উপস্থিত রয়েছে, সেটা কিন্তু আমরা অনেক সময় মানচিত্রে NLM রেখা দ্বারা দেখাই বা সূচিত করি। এই NLM রেখা হলো নর্দার্ন লিমিট অফ মনসুন। কেমন? আর দেখো, এই সময় আইসোবার কিন্তু খুব নিয়মিত থাকবে। আরেকটা বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো এটা মনসুন, যে আইসোবার কিন্তু খুব নিয়মিত থাকে।
এছাড়াও দেখো এরপর দেখো আমরা পোস্ট মনসুনের কী কী ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো, বা কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা বুঝতে পারবো যে ম্যাপটা পোস্ট মনসুনের। পোস্ট মনসুনের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট কোনো স্থানে উচ্চচাপ বা নিম্নচাপ থাকে না। পোস্ট মনসুনের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নিম্নচাপ বা উচ্চচাপ কিন্তু নির্দিষ্ট স্থানে থাকে না, ফলে অনেক উচ্চচাপ ও অনেক নিম্নচাপ অক্ষের সৃষ্টি হয়। ছোট ছোট করে বিভিন্ন জায়গায় উচ্চচাপ অক্ষ নিম্নচাপ অক্ষের সৃষ্টি হয়। আইসোবার লাইনগুলো কিন্তু একদম অনিয়মিত হয়ে পড়ে। বায়ুপ্রবাহের নির্দিষ্ট কোনো দিক থাকে না, এই সময় কিন্তু বায়ুপ্রবাহের নির্দিষ্ট কোনো দিকও থাকেও না। পূর্ব উপকূল, সিন্ধু গাঙ্গেয় উপকূল ছাড়া আকাশ সর্বত্র মেঘমুক্ত থাকে। আকাশ কিন্তু সর্বত্র এই সময় মেঘমুক্ত থাকে। এই দুটি অঞ্চলের সব ধরনের, এই যে দুটি অঞ্চল বললাম পূর্ব উপকূল ও গাঙ্গেয়, সিন্ধু গাঙ্গেয় উপকূল, এই দুটি অঞ্চলের সব ধরনের মেঘে আকাশ ঢাকা দেখা যায়। উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে কিন্তু কোনো বিশেষ পার্থক্য তেমন থাকে না, উচ্চচাপ নিম্নচাপের মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য থাকবে না। আমরা যদি একটুখানি বাস্তবিকভাবে দেখি, আমাদের এখানে যখন প্রবল উষ্ণতা থাকে অর্থাৎ গ্রীষ্মকাল থাকে, তখন কিন্তু আমাদের এখানে প্রি মনসুন, তারপরে বর্ষাকাল আসলে আমাদের হয়ে যায় মনসুন, আর বর্ষাকালের পরেই যেটা অটম অর্থাৎ শরৎকাল, যখন আকাশ মেঘমুক্ত থাকে তখন কিন্তু হয়ে যায় পোস্ট মনসুন। এবার দেখো উইন্টার আমাদের সিলেবাসে নেই, তবুও উইন্টার সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি। দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ উইন্টার সিজন। স্থলভাগে উচ্চচাপ ও এই সময় দেখো কী হবে, স্থলভাগে উচ্চচাপ এবং জলভাগে নিম্নচাপ দেখা যায়, এবং ভারতের উত্তর পূর্বে উচ্চচাপ অক্ষ কিন্তু অবস্থান করবে। আইসোবারগুলি বেশি দূরে দূরে অবস্থান করে এবং প্রেসার গ্রেডিয়েন্ট মৃদু ঢালযুক্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে বায়ু উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। অধিকাংশ স্থানে বায়ু প্রবাহ থাকে না। তামিলনাড়ু উপকূলে, কেরল উপকূলের দক্ষিণ অংশে এবং মাঝে মধ্যে উত্তর পশ্চিম ভারতে ছাড়া সমগ্র ভারতের আকাশ কিন্তু মেঘমুক্ত ও নির্মল থাকে। তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ও উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তুষারপাত দেখা যায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, অর্থাৎ শীতকালে কিন্তু এই সময় এই উপকূলে বৃষ্টিপাত হয় বলে উইন্টারের সময় কিন্তু এখানে মেঘ থাকে। আর দেখবে শীতকালের সময় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু আগমন ঘটে, সেটাও কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিক থেকে আসে। তো এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো এটা কিন্তু উইন্টার সিজনের একটা ওয়েদার ম্যাপ। দেখো এবার ওয়েদার ম্যাপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমরা ওয়েদার ম্যাপে কী কাজ করি, আমাদের এক্সামে কী কী কাজ আসে। দেখো পরীক্ষার সময় তোমাদের পরীক্ষার কোশ্চেন আমি পরে তোমাদের দেখাবো, যখন পরীক্ষার কোশ্চেন তোমাদের আমি দেখাবো বা এক্সামের কোশ্চেন থেকে তোমাদের আমি সলভ করাবো, তখন তোমরা দেখবে যে ওয়েদার ম্যাপে কিন্তু কাজগুলো এইভাবে আসে। একটা ওয়েদার ম্যাপে কী কী কাজ থাকে, দেখো একটা ওয়েদার ম্যাপ করতে গেলে এই কাজগুলো আমাদের করতে হয়। প্রসিডিওর অফ রিডিং অফ এ ওয়েদার ম্যাপ। একটা ওয়েদার ম্যাপে প্রথমে আমাদের ইন্ট্রোডাকশান জানতে হয়, আমরা ভালোভাবে একটা ওয়েদার ম্যাপের ইন্ট্রোডাকশান জানবো, তারপরে প্রেশার কন্ডিশন দেখবো, অর্থাৎ প্রেশার কন্ডিশনের মধ্যে দেখো প্রেশার কন্ডিশনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লোকেশন অফ লো প্রেশার, কোথায় লো প্রেশার রয়েছে, আর লোকেশন অফ হাই প্রেশার, কোথায় হাই প্রেশার রয়েছে। এরপরে আমাদের জানতে হবে কি ট্রেন্ড অফ আইসোবারের ট্রেন্ডগুলো কেমন। তারপরে আমাদের জানতে হবে প্রেশার গ্রেডিয়েন্ট, অর্থাৎ যে বায়ুচাপের ঢাল পাবো তার অবস্থা কেমন, সেটা কি মডারেট, সেটা কি স্টিপ, সেটা কি জেন্টেল, আমরা কিন্তু এইটা কিন্তু আমাদের জানতে হবে। এরপরে আমাদের কি জানতে হয়, আমাদের একটা ওদের ম্যাপ তো জানতে হয় উইন্ড কন্ডিশনের মধ্যে দুটো কন্ডিশন থাকে, উইন্ড কন্ডিশন, একটা উইন্ড ডিরেকশন, একটা উইন্ড ভেলোসিটি। এরপর দেখো আমাদের থাকে স্কাই কন্ডিশনে কী কী থাকবে, আমাদের স্কাই কন্ডিশনে থাকবে ক্লাউডনেস আর টাইপস অফ ক্লাউড। এরপর আমাদের থাকবে ডিস্ট্রিবিউশন অফ রেইনফল। তারপরে আমাদের জানতে হয় কোরিলেশন বিটুইন প্রেশার, উইন্ড কন্ডিশন, ক্লাউডনেস অ্যান্ড রেইনফল। এইগুলো কিন্তু আমরা সবই কিন্তু ট্রানজেক্ট চার্টের মাধ্যমে আমরা কিন্তু দেখাবো। তোমরা ফার্স্ট সেমে ট্রানজেক্ট চার্ট করেছিলে। এরপরে দেখো এরপরে সি কন্ডিশন, আমাদের কিন্তু কন্ডিশন অফ সি কিন্তু আমাদের দেখতে হবে। আদার অ্যাটমসফিয়ারিক ফেনোমেননগুলো কিন্তু ওয়েদার ম্যাপ থেকে আমাদের দেখতে হবে। তারপরে আমাদের কি দেখতে হবে, একদম লাস্টে আমাদের আইডেন্টিফিকেশান করতে হবে যে অ্যাকচুয়ালি যে ওয়েদার ম্যাপটা করলাম সেটা এই ওয়েদার ম্যাপটা কোন সিজনের ওয়েদার ম্যাপ। আর লাস্টে আমাদের কিন্তু ওয়েদার ফোরকাস্টিংটা দিতে হয়। তো একটা ওয়েদার ম্যাপের এই বিষয়গুলো যদি আমরা পয়েন্ট আউট করে রাখি বা এই বিষয়গুলো যদি আমরা জেনে নিই, তাহলে কিন্তু একটা ওয়েদার ম্যাপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই বিষয়গুলো কিন্তু আমাদের ওয়েদার ম্যাপ থেকেই জানতে হবে।
যে বিষয়গুলো আমি দেখালাম এই বিষয়গুলো ওয়েদার ম্যাপ থেকে জানলে কিন্তু পুরো একটা ওয়েদার ম্যাপ কমপ্লিট হয়ে যাবে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তীকালে কাজ করবো, অর্থাৎ এই বিষয়গুলো কীভাবে আইডেন্টিফিকেশান করতে হয়, কীভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়, সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে কাজ করবো। অ্যাকচুয়ালি এক্সামে কী আসে তো দেখো, এক্সামের সময় কী আসবে, হয়তো তোমাকে দুটো দিয়ে দেবে যে ওয়েদার ম্যাপ থেকে প্রেশার কন্ডিশন দেখাও, ওয়েদার ম্যাপ থেকে উইন্ড কন্ডিশন দেখাও, তাহলে এই দুটো নিয়ে কাজ করতে হবে। আবার অন্য সময় স্কাই কন্ডিশন দিয়ে দেয়, কখনো কখনো ডিস্ট্রিবিউশন অফ রেইনফল দিয়ে দেয়, কখনো কোরিলেশন দিয়ে দেয়। তো এইভাবে কিন্তু আমাদের ওয়েদার ম্যাপ থেকে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এর পরের ভিডিওতে, এটা পার্ট 3 হলো, এর পরের ভিডিও অর্থাৎ পার্ট 4-এ আমরা কিন্তু এক্সামে কীভাবে কোশ্চেন আসে, তার ইন্টারপ্রিটেশন কীভাবে লিখবো বা তার ড্রয়িং কীভাবে করবো, সেগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত। আরেকটা কথা বলে রাখি যে এই ভিডিও ডিসক্রিপশানে আগের ওয়েদার ম্যাপের পার্ট 1 ও পার্ট 3 ভিডিওটা দিয়ে দেবো লিঙ্ক আকারে, তোমরা ওখান থেকে দেখে নিও, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর পারলে তোমাদের ভালো লাগলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।